হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ানের পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তো পূর্ব যে ক্লাসটা তোমরা দেখলে, তারপরে আমরা ক্লাস নাম্বার 2 তে চলে আসছি। তো আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখেছো, কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে আগের ক্লাস থেকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা তার রিপ্লাই অবশ্যই দেবো। তো উড়ানের সাথে সবসময় থেকো, তোমাদের আসন্ন যে এসএলএসটি ক্লাস রয়েছে সেটাতে অবশ্যই তোমরা উপকার পাবে সংস্কৃত বিষয়ে। চলো আজকে শুরু করি আমরা ক্লাস 2 মহাভারত দিয়ে। যেহেতু আগের দিন আমরা কি করেছিলাম, আগের ক্লাসে আমরা করেছিলাম রামায়ণ দেখেছিলাম, এবং কি দেখেছিলাম তার সাথে আমরা যে গ্রামারের যে প্রথম প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে শব্দরূপ ধাতুরূপ এবং কারকের যে একটা চার্ট দেখেছিলাম, এবং কি করে একটা শব্দ একটা সেন্টেন্স গঠন করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তো নেক্সট হচ্ছে আমরা আজকেও একই রকম ভাবে কিছুটা আমরা সাহিত্যের ইতিহাস পোর্শন দেখবো, আর কিছুটা দেখবো কি না আমরা গ্রামারে আসবো। ঠিক আছে, তো আজকে গ্রামার আমরা সন্ধি দিয়ে স্টার্ট করব। জানি সন্ধি সবার কাছেই সোজা, খুব একটা কঠিন নয়, এবং আমাদের স্কুল সার্ভিসে স্পেশাল ট্রেস দেওয়া আছে হচ্ছে বিসর্গ সন্ধির ওপর। কিন্তু বিসর্গ সন্ধি তো আমরা দেখবই, বাড়িতে পড়েও মুখস্থ করতে পারি, কিন্তু সব থেকে বেশি জরুরি যেটা জানার সেটা হচ্ছে স্বরসন্ধিটা। খুব গুরুত্বপূর্ণ, কারণ স্বরসন্ধি কিন্তু আমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে, ট্রান্সলেশনের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তাই আমরা স্বরসন্ধিটার সূত্রগুলো একটু ধরিয়ে দেবো তোমাদের, আর তার সাথে আমরা আজকে মহাভারতের কিছু বেসিক সেকশন আমরা দেখব। পুরোটা আমাদের সম্ভব নয়, যেহেতু আবার বলছি সময় খুবই অল্প, সেই জন্য নোটস পত্র তোমাদের সবার কাছে আছে, সাহিত্য ইতিহাস পোর্শনের সমস্ত নোটস পত্র তোমাদের কাছে আছে, বইপত্র আছে। কিন্তু যেগুলো নোটসের বাইরে তোমরা পাচ্ছ, যেগুলো নোটসের মধ্যে পাবে না বা এই ইনফরমেশন গুলো পাবে না, টেকনিক্যাল কিছু এরর আমরা করে থাকি, সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব যাতে পরীক্ষাতে মিস না হয়। চলো তো আমরা শুরু করি ক্লাস 2 মহাভারত। ঠিক আছে, আচ্ছা মহাভারত। তো প্রথমেই বলি ক্লাস 1 এর পরে ক্লাস 2 মহাভারত লিখেছেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তাই আমরা জানি। তো দেখো আমরা এক এক করে প্রশ্নতে আসি। আমরা দেখেছি যে রামায়ণ রচনা করেছেন বা লিখেছেন মহর্ষি বাল্মীকি, তার সম্পর্কে সমস্ত তথ্য আমরা আগে দিয়েছি। আজকে মহাভারতের লেখক বা রচয়িতা সম্পর্কে আমরা বলবো। তার আগে মহাভারত, তার ভারবত্তার জন্য নাম হয় মহাভারত। একে আবার অনেক সময় পঞ্চম বেদও বলা হয়ে থাকে, ঠিক আছে, মহাভারতকে, কারণ বেদের পরবর্তী স্থানেই রয়েছে মহাভারত। চলো আজকে আমরা শুরু করি মহাভারতের লেখক দিয়ে। আচ্ছা, আমরা যদি বলি যে মহাভারতের লেখক কে, তো উত্তর আমরা পাবো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। লিখে নি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এইটা 100 জনের মধ্যে 100 জনই জানো, এবং 100 জনের মধ্যে 95 জন এই উত্তরটা দেবে। কিন্তু এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে মহাভারতের লেখক কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নয়, আমরা ভুল জানি। ঠিক আছে, মহাভারত কে লিখেছেন যদি বলি, তাহলে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস। আমরা যেটা উত্তর দেব সেটা ভুল হবে, এবং ভুল হবে, নাম্বার পাবো না, তখন ভাববে হয়তো আমাকে নাম্বার দেওয়া হয়নি। এরকম বিষয়টা নয়। মহাভারতের লেখক আর রচয়িতা দুটো কিন্তু আলাদা। রামায়ণের ক্ষেত্রে কিন্তু যিনি রচয়িতা তিনি লেখক, যিনি রচনা করেছেন তিনি লিখেছেন, কিন্তু মহাভারতের লেখক একজন, রচয়িতা একজন। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রাইট উত্তর হবে মহাভারতের লেখক কে? এটা হবে না। মহাভারতের লেখক হচ্ছেন গণেশ, যে ভগবান গণেশ, সেই গণেশ হচ্ছে লেখক। তাহলে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কে? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হচ্ছে মহাভারতের রচয়িতা। তাহলে বেদব্যাস হচ্ছেন রচয়িতা, মহাভারতের রচয়িতা, আর গণেশ হচ্ছেন লেখক। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে, লেখক আর রচয়িতা। রচয়িতা হচ্ছে যিনি রচনা করছেন, আর লেখক হচ্ছেন যিনি লিখছেন। তো কেন এমন পার্থক্য? এক্ষেত্রে আবার একটা গল্প বলতে হবে। আগের দিনে যেমন গল্প বলেছি আগের ক্লাসে, এখানেও একটা গল্প শুনে রাখো, খুব মজাদার একটা গল্প, যাতে তোমরাও বাচ্চাদেরকে যখন বা ক্লাসে যখন পড়াবে এই গল্পগুলো তোমরা করতে পারবে। দেখো একসময় কি হয়েছিল, মহাভারত যিনি রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি রচনা করেছেন। তিনি বলেছিল যে আমি এক ইনস্ট্যান্ট রচনা করব, কিন্তু আমার একজন লেখক চাই, আমি রচনা করে করে বলবো আর একজন লিখবেন। তো
ডাক পড়লো কার? ভালো লেখক কে আছেন? দেখবে সিদ্ধিদাতা গণেশ। গণেশের কাজ হচ্ছে খাতা লেখা। বিভিন্ন দোকানে আমরা দেখেছি গণেশের ছবি, খাতা লিখছেন। তো গণেশের ডাক পড়লো, গণেশ আসলেন, বলছে বলুন কি অবস্থা বা কি করতে হবে। তো কৃষ্ণদয়াপন বেদব্যাস বলছেন যে আমি মহাভারত একটা মহাকাব্য লিখবো, তো সেটা আমি ইনস্ট্যান্ট আপনাকে বলবো, আপনাকে লিখতে হবে। তো গণেশ বাবাজি বললেন যে ঠিক আছে আমি রাজি, কিন্তু একটা কন্ডিশন আছে বা একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত এটাই যে আমি কিন্তু লেখা থামাবো না, মানে আমার লেখনী থামাবো না, মানে কলম থামাবো না। আপনি তৈরি করবেন, 5 মিনিট ধরে তৈরি করবেন, আমি বসে থাকবো, আবার আপনি আমাকে বলবেন, তারপর আমি লিখবো, এটা হবে না। আমি কিন্তু লেখায় এক্সপার্ট, অতএব আমার পেন যেন না থামে, আপনাকে ইনস্ট্যান্ট তৈরি করতে হবে, এত ফাস্ট। তো কৃষ্ণদয়াপন বেদব্যাস বললেন ঠিক আছে, উপায় কি? তো তিনি আবার মাথা থেকে একটা বুদ্ধি বার করলেন যে ঠিক আছে আমি আপনার শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। গণেশ বললেন কি শর্ত? বলছে আমি যা বলবো সেগুলো আপনি না বুঝে লিখবেন না, আপনাকে লেখার আগে বুঝতে হবে, বুঝে লিখতে হবে। মানে আমি বললাম, নোটস বললাম, আপনি লিখে গেলেন, বুঝলেন না, সেটা করলে হবে না। তো গণেশ ভাবছেন আমার এত বড় মাথা, হাতির মাথা, এ আর এমন কি কাজ। ঠিক আছে আমি রাজি, তো আপনি যা বলবেন আমি বুঝেই লিখবো। শুরু হলো লেখা। মহর্ষি বেদব্যাস রচনা করছেন, বলছেন, গণেশ লিখে ফেলছেন। তো মহর্ষি বেদব্যাস রচনা করতে করতে দেখছেন যে আমি যা বলছি তার আগেই গণেশের লেখা হয়ে যাচ্ছে, ফার্স্ট লিখে ফেলছেন, লিখে গিয়ে সে বসে বিরক্ত হচ্ছে। তখন আবার মহর্ষি বেদব্যাস না একটু কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন ছিলেন, খুব বুদ্ধি ধারণ করতেন। তো তিনি যখন দেখছেন যে গণেশ খুব ফাস্ট লিখে ফেলছে, তখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এমন কিছু দুর্বোধ্য শ্লোক বলে দিচ্ছেন যেগুলো গণেশের ওই মোটা মাথা দিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তখন সেগুলো বোঝার জন্য গণেশকে তার লেখনী বা কলম কিছুক্ষণের জন্য থামাতে হচ্ছে, ওটা বোঝার জন্য। ওই যে সময়টা, সেই সময়টাই আবার মহর্ষি বেদব্যাস কি করছেন না নতুন রচনাটা করে নিচ্ছেন, ভেবে নিচ্ছেন। তাহলে এই যে সময়টা, স্পেসটা, যেই সময়টায় কিছু দুর্বোধ্য শ্লোক তিনি বলছেন মানে মহর্ষি বেদব্যাস, এবং সেই শ্লোকটার মানে উদ্ধার করছেন, সেই দুর্বোধ্য শ্লোকগুলোকে বলা হয় ব্যাসকূট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাসকূট। জানাবে কে কে এটা জানতে, জানাবে কমেন্টে আমাকে। ওকে, তো ব্যাসকূট কি? মহর্ষি বেদব্যাসের মস্তিষ্ক প্রসূত যে কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন শ্লোক বা দুর্বোধ্য শ্লোক গণেশের উদ্দেশ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাসকূট। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? মহর্ষি বেদব্যাস মহাভারতের লেখক নন, রচয়িতা। আর মহাভারতের লেখক গণেশ, এবং গণেশের উদ্দেশ্যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের যে কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন বা দুর্বোধ্য শ্লোক, সেগুলোকে বলা হয় ব্যাসকূট। ওকে, চলো এই তথ্যটা আমরা পেলাম। নেক্সট আসি আমরা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে। ঠিক আছে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারতের লেখক নাকি অন্য কেউ? আমরা পেয়ে গেছি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হচ্ছেন রচয়িতা। ঠিক আছে, আর একবার বলে দিই, রচয়িতা, আর লেখক হচ্ছেন গণেশ। লেখক গণেশ। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, পরীক্ষার ক্ষেত্রে নয়, অনেক সময় দেখবে আমরা অনেক জায়গাতে জিকেতেও আছে যে মহাভারতের রচয়িতাকে, অবশ্যই সেটা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কিন্তু লেখক বললে গণেশ। কোনো বইতে কোথাও লেখা দেখবে না তুমি যে মহাভারতের লেখক গণেশ, সব জায়গায় রচয়িতা আছে। ক্লিয়ার? চলে আসে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামকরণ হলো কি করে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আশা করি প্রত্যেকেই জানো, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন নাম হয়েছে? তার গায়ের রং ছিল কালো, তাই তিনি কৃষ্ণ। গায়ের রং ছিল কালো, কৃষ্ণ কালো আমরা জানি, তাই তার নাম হচ্ছেন কৃষ্ণ। দ্বৈপায়ন, যমুনার দ্বীপে তার জন্ম, যমুনার দ্বীপে জন্ম, তার জন্ম, দ্বীপে তার জন্ম, তাই তিনি দ্বৈপায়ন। ঠিক আছে, যমুনার দ্বীপে জন্ম, তাই তিনি দ্বৈপায়ন। এবার বেদব্যাস, বেদব্যাস কেন নাম হয়েছে? ব্যাস কথার অর্থ কি জানি কেউ? ব্যাস, ব্যাস কথার অর্থ হচ্ছে ভাঙা, বিশ্লেষণ, ভাঙা বা বিশ্লেষণ। আমাদের যে বেদ, এই বেদকে 4 ভাগে ভাগ করা হয়। কে করেন? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই বেদকে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি ভাগে ভাগ করেন। ঋক, সাম,
যজু, অথর্ব, এই 4টি ভাগে ভাগ করে। আমরা জানি যে বেদ হচ্ছে অপৌরুষেয়, মানে হচ্ছে কোনো পুরুষ বা কোনো ব্যক্তি বেদকে তৈরি করেননি, তাই তো? তো সেই বেদটা যখন আমাদের কাছে এলো সেই বেদকে প্রথমে বেদব্যাস দেখলেন যে এটা সমস্ত কিছু মিশিয়ে রয়েছে, তো সেটাকে এইভাবে করলে মানুষ ঠিকঠাক বুঝতে পারবেন না। তো তিনি কি করলেন, 4টি ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। আমরা জানি যে ঋক, সাম, যজুকে একত্রে ত্রয়ী বলা হয়। কেন ত্রয়ী বলা হয়? কারণ ঋক, সাম, যজুর মধ্যে এই যে পূজা পাঠ, আচার ব্যবহার, যজ্ঞ, সমস্ত কিছু তথ্য, মানে আধ্যাত্মিক তথ্য বলা যেতে পারে বা কালচারাল ব্যাপার স্যাপারগুলো রয়েছে পূজা পাঠ সম্পর্কিত। কিন্তু অথর্ববেদের মধ্যে সমস্ত ভিন্ন একটা বিষয় রয়েছে। তার মধ্যে কি রয়েছে? পূজা পাঠ ব্যতীত যে ভূত তাড়ানো, উচাটন, বান মারা কাউকে, চিকিৎসা শাস্ত্র, এই যে চিকিৎসা শাস্ত্র, চরক, সুশ্রুত আমরা কোথা থেকে পাই? অথর্ববেদ থেকে পেয়েছি। তার মানে সমস্তটা ব্ল্যাক ম্যাজিক, এই সমস্তটা রয়েছে অথর্ববেদের মধ্যে, যেটার সাথে ঋক, সাম, যজুর কোনো মিল নেই। এবং ঋক, সাম, যজু তিনটে হচ্ছে এক গোত্রীয়, সেজন্য ঋক, সাম, যজুকে তিনটেকে বলা হচ্ছে ত্রয়ী এবং অথর্ববেদকে আলাদা বলা হচ্ছে। ঠিক আছে? তো এই যে ভাগগুলো, যেমন ধরো সাম, পুরো বেদের মধ্যে যতগুলো মন্ত্র আছে গানের আকারে, সেগুলোকে বলা হচ্ছে সাম। তাহলে সামবেদের মধ্যে সেগুলোকে তিনি আলাদা পাঠ করেছেন। হ্যাঁ, তো এইভাবে ঋক, সাম, যজু, অথর্বকে 4টে ভাগে কে ভাগ করেন না? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগটা করেছিলেন। সেই জন্য তার পুরো নাম হয়েছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এটা হচ্ছে পাওয়া নাম, উপাধি হলো। তার পিতাকে পরাশর মুনি এবং মাতা সত্যবতী। পরাশর মুনি হচ্ছে তার পিতা ছিলেন এবং মাতা সত্যবতী। এই ইনফরমেশন গুলো খুব দরকার, এগুলো কিন্তু পরীক্ষাতে র্যান্ডামলি আসে। এবার আমরা নেক্সট পেজে যাব। চলো, মহাভারতের পর্ব কটা? পরিচ্ছেদ বিভাগের নাম হচ্ছে পর্ব। আমরা জানি 18টি পর্ব আছে। একই রকম রামায়ণের মতোই কিন্তু পর্বগুলো আমাদের পরপর উল্লেখ করতে হবে। যেমন ধরো আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। আমরা জানি পরীক্ষায় কিভাবে আসতে পারে যে মহাভারতের দশম পর্ব কোনটি বা দশম পরিচ্ছেদ বিভাগের নাম কি, তখন আমাদের বলতে হবে সৌপ্তিক পর্ব। আবার আসতে পারে যে শান্তি পর্বটি কত নম্বর পর্ব, মহাভারতের কত নম্বর পর্বটি শান্তি পর্ব, তখন আমাদের বলতে হবে 12 নম্বর পর্ব। হলো। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে এবং সেই জন্যই বলা হচ্ছে যে পরপর আমাদের ক্রমান্বয়ে কিন্তু বলতে হবে। ঠিক আছে? 18টি পর্ব আমাদের ক্রমান্বয়ে বলতে হবে। নেক্সট হচ্ছে মহাভারতের নিন্দিত পর্ব কোনটি? এই যে 18টি পর্ব আমরা পড়লাম তার মধ্যে সব থেকে নিন্দিত পর্ব বলে কোনটা পরিচিত? নিন্দিত পর্ব কোনটি? মহাভারতের নিন্দিত পর্ব হচ্ছে মৌসল পর্ব। কোথায় রয়েছে? এই যে মৌসল পর্ব হচ্ছে নিন্দিত পর্ব। কারণ এখানে যুদ্ধের নিয়ম নীতি ভঙ্গ করা হয়েছে, রাত্রিবেলা অ্যাটাক করা হয়েছে এবং গোপনে হত্যা করা হয়েছিল, সেই জন্য এটার নাম হচ্ছে মৌসল পর্ব। সেটা হচ্ছে নিন্দিত পর্ব। মহাভারতের যতগুলো পর্ব আছে তার মধ্যে নিন্দিত পর্ব। বাকিগুলো আমরা একটু দেখে নেব কোনটার মধ্যে কি আছে, এগুলো আমাদের কাছে সবার কাছে আছে। হ্যাঁ, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, এরপর দেখছি কি আছে। এইবার হচ্ছে মহাভারত থেকে খুঁজে বের করা কিছু ইনফরমেশন, তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মহাভারতের শ্লোক সংখ্যা প্রথমেই রয়েছে। মহাভারতের শ্লোক সংখ্যা আমরা জানি মহাভারতের শ্লোক কতগুলো আছে? মহাভারতের শ্লোক আছে 1 লক্ষ শ্লোক আছে, 1 লক্ষ শ্লোক। ঠিক আছে? তাই এর নাম হচ্ছে শত সহস্রী সংহিতা। শত সহস্রী সংহিতা বা 1 লক্ষ শ্লোক, শত সহস্রী। ওকে, চলো তারপরে শ্রীমদ ভাগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 পর্যন্ত এই 18টি অধ্যায় বর্ণিত। দেখো তো বলছে যে মহাভারতের কোথায় শ্রীমদ ভাগবত গীতা আছে। আমরা দেখলাম মহাভারতের ভীষ্ম নামক যে পর্বটা রয়েছে সেই ভীষ্ম পর্বে শ্রীমদ ভাগবত গীতা রয়েছে। কত থেকে কত? 25 থেকে 42। 25 থেকে 42 এই অংশটুকুনির মধ্যে রয়েছে শ্রীমদ ভাগবত গীতা। 25 থেকে 42 কতগুলো অধ্যায় রয়েছে? অধ্যায় রয়েছে 18টি। টোটাল অধ্যায় রয়েছে 18টি। শ্রীমদ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে।
আচ্ছা, এবার বর্ণিত জ্ঞান কর্ম ও ভক্তি, জ্ঞান কর্ম ও ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে কি রয়েছে, বা শ্রীমদ্ ভাগবত গীতার মূল বিষয়বস্তু কি? জ্ঞান, কর্ম এবং ভক্তি, এই তিনটে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার বিষয়। হলো, নেক্সট কোশ্চেন কি হতে পারে যে শ্রীমদ্ ভগবত গীতা আসলে কি? তো উত্তর কি হতে পারে? শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছেন ভগবত গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী বলেছিল কুরুক্ষেত্র যুদ্ধে, তাহলে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীটাই হচ্ছে ভগবত গীতা। বোঝা গেছে? তো এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমাদের ধর্মগ্রন্থ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো সেটা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে তো প্রশ্ন আসবে না, সবটাই তো মাল্টিপল চয়েস। তাহলে কি হতে পারে যে শ্রীমদ্ ভগবত গীতা আসলে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অর্জুনের মুখ নিঃসৃত বাণী, বা এরকম আরো কয়েকটা শ্লোক তোমাদেরকে অপশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। অতএব পড়াশোনাটা হবে ডেসক্রিপটিভ মোডে, শর্টকাট বা অবজেক্টিভ মোডে কোনো পড়াশোনা হয় না। ডেসক্রিপটিভ মোডে পড়াশোনা করতে গিয়ে ইনফরমেশন গুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবে মাল্টিপল চয়েস যখন আসবে তখন অটোমেটিক্যালি রাইট আনসারটা তোমাদের মাথায় ব্লিঙ্ক করছে। চলে আসি, এখানে 18টি অধ্যায় রয়েছে যা যোগ নামে পরিচিত। আমরা আগেও দেখেছি, আবার দেখছি 18টি অধ্যায়, যেটাকে বলা হয় যোগ। ঠিক আছে? এই যে 18টি অধ্যায়কে যোগ বলা হয়। এখানে 700টি শ্লোক রয়েছে, তাই একে সপ্তশতী বলা হয়। কোথায় 700টি শ্লোক রয়েছে? গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় 700টি শ্লোক রয়েছে, তাই একে সপ্তশতী বলা হয়। তাহলে সপ্তশতী কেন বলা হয়? কারণ সপ্তশতী, সপ্ত মানে 7, সতী মানে শত, তাই এখানে 700টি শ্লোক থাকায় এর অপর নাম সপ্তশতী হয়ে গেল। নেক্সট হচ্ছে গীতার মর্মবাণী। এটা খুবই ইম্পর্টেন্ট আরো, গীতার মর্মবাণী। দেখো গীতার মর্মবাণী কি বলেছে? গীতার মর্মবাণী বলেছে আত্মার অবিনশ্বরত্ব, আত্মার অবিনশ্বরত্ব, তারপর নিষ্কাম কর্মযোগ, আর পরিপূর্ণভাবে নিজেকে ঈশ্বরে সমর্পণ। এই হচ্ছে গীতার মর্মবাণী। তাহলে গীতার মর্মবাণী তিনটে কি? আত্মার অবিনশ্বরত্ব মানে আত্মা অবিনশ্বর, যার বিনাশ নেই। তারপর নিষ্কাম কর্মযোগ মানে কর্ম করে যাও, ফলের আশা করো না, বলে না মা ফলেষু কদাচন। নিষ্কাম কর্মযোগ এবং পরিপূর্ণভাবে নিজেকে ঈশ্বরে সমর্পণ। ঠিক আছে? এই হচ্ছে গীতার মর্মবাণী। এটা তো অনেকবার এসছে আগেও, আবার আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে গীতার মর্মবাণী। এই হচ্ছে আমাদের মহাভারতের মোটামুটি জিস্টুকুনি আমি বলে দিলাম। এবার ভিতরে কোশ্চেন আনসার, সেগুলো তোমাদের কাছে নোটস আছে, নোটস আমরাও প্রোভাইড করে দেবো। আর এর সাথে কি হয়েছে, ওই সমাজ সাহিত্যের যে প্রভাব সেটাকেও ভালো করে দেখতে হবে। মানে মহাভারত অবলম্বনে কি নাটক হয়েছে, কি মহাকাব্য হয়েছে, কি ছোট গল্প হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের নোটসের মধ্যে থাকছে, বা তোমাদের কাছেও আছে, সেটা পেয়ে যাবে। বাংলা ভাষায় মহাভারত কে রচনা করেছেন, কি গীতার নাম, বিভিন্ন ভাষায় যে মহাভারত রচনা করেছে তার নাম কি, টিকাকার কি, প্রচুর তথ্য রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। যেগুলো হয়তো বা বইতে পাবে না সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। যেহেতু সময় কম, আমাদেরকে কিন্তু ব্যাকরণটাকে মেন ফোকাস করতে হবে, আমাদের এগুলোর পেছনে বেশি সময় নষ্ট করলে চলবে না। ঠিক আছে? চলো এরপর আমরা চলে আসবো ব্যাকরণে। যথারীতি আমরা বলে দিয়েছিলাম যে রামায়ণ মহাভারত হয়ে গেলে আমরা সন্ধি দিয়ে স্টার্ট করব। চলো আমরা দেখি পরের স্লাইডে কি আছে। আচ্ছা, সন্ধি। চলে আসি আমরা সাহিত্য ইতিহাস পাঠ থেকে, এবার আমরা ব্যাকরণে। সন্ধি, সন্ধির মানে কি? সন্ধি মানে হচ্ছে সংযুক্ত, যুক্ত হওয়া। দেখো আমাদের সন্ধির প্রথমেই কি আছে, এখানে যেটা রয়েছে সংজ্ঞাটা, পরসন্নিকর্ষ সংহিতা। পরসন্নিকর্ষ সংহিতা, যখন দুজন পরস্পর একদম নিকট হয়ে গিয়ে এক হয়ে যাবে তখন তাকে বলবো মানে সংহিতা। সংহিতা মানেই হচ্ছে সন্ধি। সংহিতা মানে হলো সন্ধি। আচ্ছা, অর্থাৎ দুটি বর্ণের পরস্পর মিলনকেই বলা হয় সন্ধি। দুটি বর্ণের পরস্পর মিলনকেই বলা হয় সন্ধি। ঠিক আছে? দুটি বর্ণ মিলন, তার মানে সন্ধি হচ্ছে কি? বর্ণবিধি বলা যেতে পারে। সন্ধি হচ্ছে বর্ণবিধি, কারণ দুটি বর্ণের মিলন। যেমন আমি দুটো বর্ণের মিলন একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো এই তো এখানে রয়েছে,
নর যুক্ত অধম আমরা জানি নরাধম হয়। কি করে হলো? পুরো বাক্যটার সাথে সন্ধি হয়েছে, নরের সাথে অধম? না, হয়নি। যদি আমরা এটাকে স্ক্যান করি আমরা দেখব দন্তের ন হসন্ত প্লাস অ প্লাস র হসন্ত প্লাস অ, নর প্লাস অধম পেলাম। সন্ধির চিহ্ন কি? যোগ চিহ্ন। তার মানে যোগ চিহ্নর আগেরটা আর পরেরটা এই দুটোর মধ্যে সন্ধি হবে। তাহলে যোগ চিহ্ন, এই যে নরযুক্ত অধম, এইটা হচ্ছে আসল যোগ চিহ্ন, এর আগে হচ্ছে অ এবং পরে হচ্ছে অ। তাহলে এই অ আর এই অ দুটো অ মিলে একটা আকারে পরিণত হয়। তাহলে আকারে পরিণত হলে কি হবে? নর যুক্ত আ, নরা, এরকম হবে নরা ধম অধম। তাহলে হয়ে গেল দুটি বর্ণের মধ্যে যে মিলন সেটাকে বলা হচ্ছে সন্ধি। একই রকম গণযুক্ত এস ইসো, দেখি ভাঙলে পরে কি পাবো? আমি মেন জায়গাটা ভাঙছি, পুরোটা ভাঙছি না। হসন্ত যুক্ত অ যুক্ত দীর্ঘই যুক্ত তালব্য স, ঠিক আছে, ঈশ। তাহলে দেখো একই রকম ভাবে অ আর ই এর মধ্যে সন্ধি হলো, দিয়ে তৈরি হলো কি? অ আর ই এর মধ্যে সন্ধি হওয়ার ফলে আমাদের নতুন জিনিস তৈরি হয়ে গেল এ। তাহলে কি হলো? গণ যুক্ত এ, তাহলে গণে আর তালব্য স যুক্ত হয়ে গেল, বিসর্গ থাকলে দেবো, না থাকলে দেবো না, তাহলে হয়ে গেল গণেশ সন্ধি। আর একটা উদাহরণ নেক্সট হচ্ছে, তাহলে এটা কি হলো? অ আর ই মিলে এ হলো, এটা অ আর অ মিলে আ হলো, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিদ্যাযুক্ত আলয়। একই রকম ভাবে দেখি, বিদ্যা দয় জফলা হসন্ত যুক্ত আ, তারপর আলয়, তাহলে আমাদের সন্ধি কার কার হবে? এই আর এই আ মিলে আই হবে, তাহলে হয়ে গেল বিদ্যালয়, ঠিক আছে। এই হচ্ছে সন্ধি। সেই জন্য দুটি বর্ণের মধ্যে মিলন হয় বলে আমরা একে বলি বর্ণবিধি। ওকে, চলো তাহলে সন্ধি হচ্ছে বর্ণবিধি এবং সন্ধির সংজ্ঞা কি? পরসন্নিকর্ষ সংহিতা বা দুটি বর্ণের মিলনকে সংহিতা বলা হয় বা সন্ধি বলা হয়, ঠিক আছে। আমরা সংজ্ঞা থেকে চলে যাই এবার নেক্সট। সন্ধি বর্ণবিধি যেটা বললাম, ঠিক আছে, সন্ধি বর্ণবিধি বলে দিয়েছি, দুটো বর্ণের মধ্যে যেহেতু মিলন। যেমন ধরো সমাস, সমাস হচ্ছে পদবিধি বলা হয়, মানে দুটো শব্দের মধ্যে মিলন। আর সন্ধি বর্ণবিধি মানে হচ্ছে দুটি বর্ণের মধ্যে মিলন। ওকে, চলো নেক্সট, সন্ধি কোথায় কোথায় হয় দেখো। সন্ধি কোথায় কোথায় হয় এইটা একটু বলে দিই তোমাদের, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা কিন্তু আমরা স্টুডেন্টরা এটাকে ওভারকাম করে, মানে ওভারলুক করে চলে যাই। এটা নিয়ে আমরা খুব একটা মাথা ব্যথা করি না যে সন্ধি কোথায় কোথায়। কিন্তু আমরা আবার বলেছি, যেহেতু আমাদের ডেমনস্ট্রেশন আছে 10 নাম্বার এবং আমাদের ইন্টারভিউ ফেস করতে হবে, সেখানে কিন্তু ওই গদ ধরা পড়ার বাইরে থেকে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে যে ও এক্সট্রা আর কি জানে, ও কতটা জানে ডেপথে। তাহলে সন্ধি জানলেই হবে না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সন্ধি কোথায় কোথায় হয়, কোথায় কোথায় আমরা সন্ধি করতে পারি বা কোথায় কোথায় আমরা সন্ধি করব না, সেটাকে কিন্তু জানা খুবই জরুরি। দেখো, তো এটার জন্য একটা শ্লোক আছে, সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষয়া। তাহলে সন্ধি কোথায় কোথায় হবে তার নিয়ম সম্পর্কে বলা আছে। সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষয়া। তাহলে কি হচ্ছে? এটাকে বুঝতে গেলে আমাদের এই যে শ্লোকটা রয়েছে সেই শ্লোকটাকে ভেঙে দেখাতে হবে। দেখি, চলো ভাঙি। বলছে সংহিতা এক পদে নিত্যা, সংহিতৈক পদে নিত্যা, এক পদে, নিত্য, নিত্য মানে সবসময়, মানে হবেই, হবেই। তারপর নিত্যা ধাতু উপসর্গায়, নিত্যা ধাতু উপসর্গায়, তারপরে নিত্য ধাতু ও উপসর্গের মধ্যে হবে। তারপর সূত্রে সমাসে শ্লোকে চ, মানে হচ্ছে সূত্রে হবে, তারপর সমাসে, সমাসেও হবে এবং শ্লোকে, শ্লোকে তো হবেই, ঠিক আছে, হবে। বাক্যে সাতু বিবক্ষয়া, এই জায়গাটা লক্ষ্য করো, বাক্যে
সাতু বিবক্ষয়া। বিবক্ষা কথার অর্থ কি? বিবক্ষা কথার অর্থ হচ্ছে বলবার ইচ্ছা। লিখে দিই, বিবক্ষা মানে হচ্ছে বক্তার বলার ইচ্ছে বা ইচ্ছা, তাকে বলা হচ্ছে বিবক্ষা। তাহলে বাক্যে সাতু বিবক্ষা মানে বাক্যে বক্তার বলার উপর নির্ভর করে, সেটা কি হবে? বাক্যে সাতু বিবক্ষয়া, বাক্যে বক্তার বলার উপর নির্ভর করবে যে আমি সন্ধি করব কি করব না। বোঝা গেছে? চলো এবার এই যে বললাম এগুলোর একটা করে উদাহরণ দিয়ে আমরা দেখি। যেমন সংহিতা একপদে হবেই বলেছে, দেখিনি। সংহিতা একপদে, দুটো পদকে এক পদে পরিণত করতে গেলে সন্ধি হবে। যেমন আমরা একটু আগেই দেখেছি যে নর যুক্ত ঈশ সমান সমান দিলে হয়ে যাবে নরেশ। ঠিক আছে, বিসর্গ পড়লে বিসর্গ, নাহলে দেব না। তাহলে দুটো পদকে এক পদে পরিণত করলাম, হয়ে গেল নরেশ। সেকেন্ড, ধাতু ও উপসর্গ, যেমন গমন, হ্যাঁ গম ধাতু, গম ধাতু থেকে এসছে, আমি দেব আ পূর্বক গম ধাতু, তাহলে কি হয়ে যাবে? আ গম, আগমন হয়ে যাবে। তাহলে ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধি হচ্ছে মাস্ট। সূত্রে আমরা যখন সূত্র পড়ি তখন অবশ্যই সেটা সন্ধিযুক্ত করে, এটা দেখানোর কিছু নেই। সমাস দেখি, সমাস বলা হলো বিদ্যায়া আলয়, তাহলে যখন বিদ্যায়া আর আলয় থেকে যুক্ত করে দেব তখন অবশ্যই সন্ধি হবে, দিয়ে হয়ে যাবে বিদ্যালয়। এটা তো সন্ধি, এটা হলো বিদ্যালয়। ঠিক আছে, বিসর্গ পড়বে। তাহলে এই হচ্ছে উদাহরণ, বিদ্যায়া আলয় বিদ্যালয় হলো। নেক্সট সমাসে হলো শ্লোকেও আমরা শ্লোক যখন উচ্চারণ করি, ইয়া সৃষ্টি ষষ্ঠরাজ্যা বহতি বিধির তাং ইয়া হবি ইয়া চাহত্রী এদে কালং বিদত্ত সতি বিষয় গুণা। তো এখানে সমস্তটাই কিন্তু সন্ধি যুক্ত করে একটা শ্লোক উচ্চারণ করা হয়। নেক্সট বিবক্ষা, বক্তার বলার ইচ্ছে। আচ্ছা এখানে লিখিনি, বক্তা অনুযায়ী সন্ধি হবে। সন্ধি হবে, বক্তার বলবার উপর নির্ভর করবে। আমি চাইলে বলতে পারি, না চাইলে নাও বলতে পারি। যেমন উদাহরণ দিয়ে দেখি, আমি বললাম বিদ্যালয়ম মা গচ্ছ, বলতে পারি বিদ্যালয় মা গচ্ছ, এটা সন্ধি যুক্ত করেছি। আবার যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমি বলতেই পারি যে বিদ্যালয়ম আগচ্ছ, আগচ্ছ, এটাও বলতে পারি। তাহলে এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে যে আমি সন্ধি করব কি সন্ধি করব না। আবার যদি আমি শুধু বিদ্যালয়টাকেই ভেঙে বলি যে অহং বিদ্যালয়ং গচ্ছামি, আমি বলতে পারি অহং বিদ্যায়া আলয়ং গচ্ছামি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সন্ধির নিয়ম, মানে সন্ধি কোথায় কোথায় করব আর সন্ধি কোথায় কোথায় করব না সেটা কিন্তু জানা ভীষণ 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 জরুরি। কারণ তুমি যখন কাউকে শেখাবে তখন এইভাবেই তোমাকে শেখাতে হবে, নয়তো মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো এটা যদি বোঝা হয়ে থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এইবার আমরা সন্ধি কয় প্রকার দেখো। সন্ধি আমরা জানি সবাই তিন প্রকার, সেটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, এখানে হচ্ছে স্বরসন্ধি, এখানে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর এখানে হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে সন্ধি তিন প্রকার। দেখো এবার প্রতিটা সন্ধি কিন্তু সংজ্ঞাটা জানতে হবে মাস্ট। দেখো এখানে একটা বিষয় আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। যেমন স্বরসন্ধি কাকে বলে, বলছে যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন তাকে স্বরসন্ধি বলে। যেমন
অ আ, অ অ দুটো অ, এই একটা অ এই একটা অ, তাহলে দুটো মিলে আ হলো। ঠিক আছে, দুটোই স্বরবর্ণ। আবার অ আর ই মিলে এ হলো। ঠিক আছে, অ আর ই মিলে এ হলো। তো এগুলো যে স্বরসন্ধির উদাহরণ, এগুলো আমরা আরো দেখবো ভালো করে পরে। নেক্সট ব্যঞ্জন সন্ধি। এখানে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বলি, অনেকেই ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা এইভাবে দেয় যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে ব্যঞ্জন সন্ধি বলে, কিন্তু এটা ভুল, এইভাবে বলা যাবে না। ব্যঞ্জন সন্ধি তোমাকে জানতে চেয়েছে, তার মানে এখানে প্রাধান্য হচ্ছে ব্যঞ্জন বর্ণের হবে। ব্যঞ্জন সন্ধিতে প্রাধান্য পাবে ব্যঞ্জন বর্ণে। তাহলে আমরা কি বলতে পারি, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের মিলন। ঠিক আছে, তাহলে আগে আমাকে ব্যঞ্জন বর্ণটা বলতে হবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এগুলো না অনেক সময় আমরা দেখেছি ইন্টারভিউতে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন ব্যঞ্জন বর্ণ কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে। আমরা বলে ফেলি যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের মিলন। না, হবে না। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনই হবে না। আগে যদি আমরা স্বরবর্ণ দিই তারপরে প্লাসের পর ব্যঞ্জন বর্ণ হর্ষন্ত দিয়ে দিই তাহলে মিলন হবে না। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় কি না, ব্যঞ্জন সন্ধি। যেমন দেখো, কয় হর্ষন্ত যুক্ত অ, ক, এটাকে ব্যঞ্জন বর্ণ বলা হচ্ছে, তাই না? তাহলে ব্যঞ্জন সন্ধি এটাকেও বলা হচ্ছে যে কয় হর্ষন্ত প্লাস অ, কারণ কয়ের মধ্যে কি থাকছে, একটা কয় হর্ষন্ত, এটা হচ্ছে পিওর ব্যঞ্জন বর্ণ, আর এটা হচ্ছে স্বরবর্ণ। কারণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য কোনো স্বরবর্ণের সাহায্য ছাড়া, তাকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। তাহলে এটা ব্যঞ্জন বর্ণ ক। তাহলে কয়ের মধ্যে একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ, তাহলে এ কি করছে, এর মধ্যে সাবলীল ভাবে মিশে যেতে পারছে, দিয়ে একটা ক চলে আসলো। কিন্তু যখন আমি ক আর ব যুক্ত করব তখন হয়ে যাবে কয় বয়, কারণ এটা একটা ব্যঞ্জন বর্ণ এটা একটা ব্যঞ্জন বর্ণ, দুজনেই যখন সমান তখন একে অপরকে মারতে পারবে না, একে অপরের ঘাড়ে চেপে বসবে। তাহলে হয়ে গেল কয় হসন্ত প্লাস ব, কয় বয়, হয়ে গেল ব্যঞ্জন সন্ধি। নেক্সট হলো গিয়ে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি বলছে, বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে ব্যঞ্জন সন্ধি, তাকে সরি এখানে একটু লেখাতে মিস্টেক হয়ে গেছে, এটা ব্যঞ্জন সন্ধি হবে না, এটা হচ্ছে বিসর্গ সন্ধি হবে। হ্যাঁ, তো আমি একটু লিখে দিই পেন দিয়ে, বিসর্গ, বিসর্গ সন্ধি বলে। তাহলে কি হলো বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে বিসর্গ সন্ধি বলা হয়। একই রকম ভাবে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের মিলন নয়, বিসর্গের সাথে আগে বিসর্গ থাকবে, বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে অবভিয়াসলি কি বলবো আমরা, বিসর্গ সন্ধি বলবো। যেমন ধরো নরযুক্ত অয়ম আমরা করতে পারি, নর অয়ম, এই যে উদাহরণগুলো আমরা কিভাবে হয়েছে সেগুলো আমরা পরে বলবো। নর বিসর্গ যুক্ত অয়ম, তাহলে বিসর্গের সাথে অ যুক্ত হয়েছে, হয়ে গেছে নর অয়ম, এটা হচ্ছে লুপ্ত অ বলা হয়। ঠিক আছে, নর অয়ম। তারপরে নি যুক্ত চয়, দেখো নিশ্চয়, ওই যে বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণ, তাহলে হয়ে গেল নিশ্চয়। তাহলে এই গেল আমাদের তিন ধরনের যে সন্ধি তাদের যে সংজ্ঞাটা। তাহলে আরেকবার বলে দিই আমি, স্বরসন্ধি কাকে বলছে, স্বরবর্ণের সাথে স্বরবর্ণেরই শুধু মিলন হবে, এখানে কোনো ব্যঞ্জন বর্ণের স্থান নেই। আর ব্যঞ্জন সন্ধি কাকে বলছে, যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বিসর্গ সন্ধি কাকে বলে, বিসর্গের সাথে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। বোঝা গেছে? তাহলে আমরা সন্ধির যে তিন প্রকার ভাগ সেটা আমরা জানলাম। ঠিক আছে, এবার আমরা একে 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 কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, স্বরসন্ধিটা দেখে নাও। স্বরসন্ধি, প্রথমেই স্বরসন্ধির ক্ষেত্রে কিছুটা আমাদের সূত্র দিয়ে পড়তে হবে, সূত্র মুখস্থ না করলেও চলবে, কিন্তু সূত্রগুলো আমাদের দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ভালো। দেখো, কারণ এখানে না অনেক কিছু জানার আছে, গ্রামার থেকে প্রচুর প্রশ্ন আসবে, বিভিন্ন ডেপথে ঢুকে প্রশ্ন করবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, স্বরসন্ধি অক সবর্ণের দীর্ঘ, ফার্স্ট যে সূত্রটা আমরা দেখছি সেটা হচ্ছে অক সবর্ণের দীর্ঘ। আচ্ছা দেখো, তাহলে এই যে অক সবর্ণের দীর্ঘ, এখানে কয়েকটা প্রশ্ন আমাদের হবে, যে এই হোয়াট ইজ অক, ঠিক আছে, হোয়াট ইজ অক, হোয়াট ইজ সবর্ণ, তাহলে এগুলোর উত্তর আমাকে দিতে হবে। কি করে দেবো, যদি আমরা ঠিকঠাক ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমরা দিতে পারবো, আদারওয়াইজ পারবো না। দেখো অক,
অক বলছে যে অ ই উ রি লিখ, ঠিক আছে, অ ই উ রি লি, এই যে পাঁচটাকে বলা হয় অক, ঠিক আছে, অ ই উ রি লি। এবার এই যে অ ই উ রি লিটা এর মানে কি? এর মানে হচ্ছে শুধু কি অ, শুধু কি ই হর্ষই, শুধু কি হর্ষু, না, এর মানে হচ্ছে দেখো এর সাথেই একটা রয়েছে স্ববর্ণ, মানে অকরা স্ববর্ণ হয়। তাহলে হোয়াট ইজ স্ববর্ণ? স্ববর্ণ মানে যাদের উচ্চারণস্থল এক, যাদের উচ্চারণ এক জায়গা থেকে হচ্ছে তাদেরকে বলা হয় স্ববর্ণ। যেমন যেমন ধরো আমরা বললাম যে অবর্ণ, অবর্ণ, আচ্ছা অবর্ণ, অবর্ণ মানে কি আমি একটু দেখে নিই। অবর্ণ আমরা বলতে পারি যে অবর্ণ। আচ্ছা, অবর্ণের মধ্যে কি কি রয়েছে? যাদের উচ্চারণস্থল এক, তাহলে অবর্ণের মধ্যে রয়েছে অ এবং আ, এটা হচ্ছে অবর্ণ হলো। তারপরে ই বর্ণ, ই বর্ণের মধ্যে কি? ই বর্ণের মধ্যে পড়ছে হ্রস্বই এবং দীর্ঘই। যেহেতু দুটো হ্রস্বই যুক্ত হয়ে একটা দীর্ঘই হয়, দুটো অ যুক্ত হয়ে একটা আ হয়, আমরা আগেই দেখেছি, নরযুক্ত অধম নরাধম, ঠিক আছে, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, দেখো দুটো হ্রস্বই যুক্ত হয়ে একটা দীর্ঘই হলো। একই রকম ভাবে উ বর্ণ, উ বর্ণ, তাহলে বলতে কি বুঝছি? হস্যু এবং দীর্ঘ, এই দুটোকে বলা হচ্ছে উবর্ণ। নেক্সট হচ্ছে রি, লিকার আমরা দেখবো না বিকজ লি এখন আর ইউজ হয় না, তাহলে রি আর দীর্ঘ রি বা ডাবল রি আমরা বলতে পারি, ঠিক আছে, এদেরকে বলা হয় স্ববর্ণ যেহেতু এদের উচ্চারণস্থল এক, ঠিক আছে। তাহলে বলছে যে অক স্ববর্ণে দীর্ঘ, এইবার আসছে আমরা দীর্ঘ, মানে বলছে যদি এই অকের মধ্যে যারা স্ববর্ণ তারা যদি যুক্ত হয় তাহলে সবসময় দীর্ঘ স্বরটা ফলো করা হবে বা অ্যাপ্লাই হবে। তার মানে অ আ যদি যুক্ত হয়ে যায় তাহলে আমরা আ করব, ঠিক আছে, অ আ আ আ আ ই আ অ যেভাবেই যুক্ত হোক না কেন যদি স্ববর্ণ হয় তারা তাহলে অবশ্যই দীর্ঘস্বরটাই হবে। যেমন আমরা যদি বিদ্যালয় দেখি, বিদ্যাযুক্ত আলয় আমরা দেখেছি আগেরটায়, দেখো বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয় দেখেছি না কোথায়, এই যে বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয় দেখেছি আমরা। ঠিক তেমনি যদি আমরা নরযুক্ত অধম দেখি তাহলে নরাধম দেখেছি আমরা, তাই না? তাহলে দেখো নরাধমের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে আকার প্লাস আকার আছে, নরাধমের মধ্যে অকার যুক্ত অকার আছে, সব কিন্তু আকার হবে, হ্যাঁ, এটাও আকার এটাও আকার, ঠিক আছে। তারপর ধরো আর কি আসতে পারে, তো যাই হোক স্ববর্ণ মানে হচ্ছে একই উচ্চারণ স্থল থেকে যদি হয় তাহলে তাদের দীর্ঘস্বর হবে। ওকে, চলো তারপরে ই বর্ণ, হ্রস্বই যুক্ত হ্রস্বই যদি যুক্ত হয় তাহলে হবে দীর্ঘই। যেমন আমরা বলেছিলাম পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, তাই না, পরিযুক্ত ইক্ষা প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা, তো এইরকম আছে। হ্রস্বযুক্ত দীর্ঘ যদি যুক্ত হয় তাহলেও এটা হবে দীর্ঘ। লঘুযুক্ত উর্মি লঘু উর্মি, এইরকম। আচ্ছা, রি, দুটো রি যদি হয়, পিতৃযুক্ত রি নাম পিতৃনাম, তাহলে এটাও হবে দীর্ঘ রি। তাহলে একে বলা হচ্ছে স্ববর্ণ। তাই আমরা যদি নিয়ম শিখতে পারি তাহলে আমাদের কিন্তু উদাহরণ মুখস্থ করার কোনো দরকার নেই। আর আমরা যদি নিয়ম না শিখি তাহলে আমাদের হাজার হাজার উদাহরণ মুখস্থ করে চলতে হবে, তাও মনে রাখতে পারবো না, কমন যদি না আসে আমরা ভুল করে যাব। কিন্তু যদি আমরা উদাহরণ শিখে নিই যে কিভাবে তৈরি হচ্ছে বিষয়টা, তাহলে কিন্তু আমাদের আনকমন কিছু আসলেও কিন্তু আমরা অনায়াসে সেটাকে সলভ করে দিতে পারবো এইরকম ক্যালকুলেশন করে, ঠিক আছে। এটা গেল অক স্ববর্ণের দীর্ঘ। নেক্সট দ্বিতীয় নম্বর চলে আসি আদগুণ। ভেরি গুড, গুণ। আচ্ছা, গুণ কি? আদিতে গুণ, সরি পরবর্ণে গুণ, তাই তো। দেখো গুণটা কি হচ্ছে, গুণ কাকে বলছে? গুণ বলছে এখানে দুটো নিয়ম করে দিয়েছে। গুণ বলছে যে অ এর পরে যদি ইকার যোগ হয় তাহলে উভয় মিলে একার হবে, অ এর সাথে যদি ইকার যুক্ত হয় তাহলে উভয় মিলে একার হবে।
এর পরে যদি উকার যুক্ত হয় তাহলে উভয় মিলে ওকার হবে। এর সাথে যদি রিকার যুক্ত হয় তাহলে উভয় মিলে অর হবে। এই তিনটে নিয়ম হচ্ছে গুণের মধ্যে পড়ে। তাহলে এর সাথে ইকার থাকলে একার হয়, এর সাথে উকার থাকলে উকার হয়, এর সাথে রিকার থাকলে অর হয়। চলো আমরা উদাহরণ দিয়ে দেখবো এবার। এর সাথে ইকার আমরা একটু আগেও কিন্তু দেখেছি, গণেশ দেখেছি, নরেশ দেখেছি, দেবেশ দেখেছি। দেখো দেব যুক্ত ঈশ কি হবে, আমরা সলভ করব। দেখো দেবকে যদি আমরা ভাঙি, দয়কার বয় হসন যুক্ত এ যুক্ত ঈশ। দেখো অকার আর সরি এটা অকার, হ্যাঁ আচ্ছা, অকার আর ইকার মিলে যাবে। অকার আর ইকার মিলে গেলে কি হবে, অকার আর মিলে গেলে ইকারে পরিণত হবে বলেছি, গুণের নিয়ম। তাহলে কি হচ্ছে, দেব যুক্ত এ, দেবে প্লাস তালব্যস্য দেবেশ। এবার যদি এখানে বিসর্গ থাকে তাহলে এখানে বিসর্গ দেব, বিসর্গ না থাকলে আমি দেব না, হয়ে গেল। তাহলে এই গুণের নিয়মটা হচ্ছে অকারের সাথে ইকার মিলে একার হচ্ছে, তারপরে অকারের সাথে উকার মিলে ওকার হচ্ছে। ধরো সূর্য যুক্ত উদয়, বিসর্গ দিয়েই দেই, কি হবে দেখো, একই রকম ভাবে তন্তেশ্বয় দীর্ঘ উন্তের জয় রেপ জফলা সরি হসন্ত যুক্ত অ প্লাস উদয়, কি হবে, অকার আর উকার মিলে উকার হবে। তাহলে হয়ে যাবে কি, উকার হলে বানানটা হয়ে যাবে সূর্যোদয়। তাহলে সূর্য দয় হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে রি, এর সাথে রি যুক্ত হয় তাহলে অর হয়। যেমন ধরো আমরা বলি দেব যুক্ত ঋষি, ঠিক আছে। দেখো ভাঙলে পরে কি পাবো, দেব হসন্ত প্লাস অ প্লাস ঋষি, কি দেখছি, রি আর অ মিলে অর, অর হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি, হয়ে যাবে দেবযুক্ত অর দেবর, শি দেবর শি, রেপ চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দেবযুক্ত রি দেবর্ষি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে গুণ। তাহলে হলো আমাদের গুণ, কি কি হলো, আদগুণ হলো বা পরবর্ণে গুণ হলো। কি কি দেখলাম, অয়ের সাথে ই যুক্ত হলে একার হয়, অয়ের সাথে উ যুক্ত হলে ওকার হয়, আর অয়ের সাথে রি যুক্ত হলে অর হয়। চলে আসছে আমরা নেক্সট স্লাইডে। দেখো বলছে যে পরবর্ণে বৃদ্ধি, কি বৃদ্ধি, পরবর্ণে বৃদ্ধি, বৃদ্ধি রাদৈচ, সূত্র হচ্ছে বৃদ্ধি রাদৈচ। আমরা লিখে দিতে পারি বৃদ্ধি রাদৈচ, এটা সূত্র। আচ্ছা, কি বলছে, বলছে যে অ স্থানে আ, এ ওই স্থানে ওই, ও ও স্থানে ও, ঠিক আছে। অবস্থানে আটা অপসবর্ণের মধ্যে পড়ে যাচ্ছে, মেনলি হচ্ছে এই দুটো, মেনলি হলো আমাদের এ ওই স্থানে ওই, ও ও স্থানে ও, ঠিক আছে, আর রি স্থানে আর হয়। তো দেখো এই দুটো দিয়ে আমাদের পরীক্ষাতে মেনলি আসে বা পড়তে হয়, দেখে নিই আমরা। কি হচ্ছে, অ এ ওই স্থানে আমরা ওই একটা উদাহরণ, মহা যুক্ত ঐশ্বর্য, ঐশ্বর্য কি হবে,
মহৈশ্বর্য হয়ে যাবে, মহৈশ্বর্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা অস্থানে বা এই স্থানে ওই হলো আকার প্লাস ঐকার যুক্ত হয়ে ঐকার হয়ে গেল মহৈশ্বর্যের ক্ষেত্রে। আচ্ছা, ও স্থানে ও, যেমন ধরো মহা যুক্ত ঔষধি। আচ্ছা, মহৌষধি হয়, দেখি আমরা কি করে একটু স্ক্যান করি এটাকে। ম হয় হসন্ত যুক্ত আ যুক্ত ঔষধি, তারপরে এখানে কি হচ্ছে, আকার আর ওকার মিলে কি হয়ে যাবে, ঔকার হয়ে যাবে। তাহলে হয়ে গেল মহৌষধি। ঠিক আছে, মহৌষধি যদি এখানে বিসর্গ থাকে তাহলে এখানে বিসর্গ, না হলে দেবো না। হয়ে গেল, এটা আমাদের বৃদ্ধি। নেক্সট ইকোজনজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্বর সন্ধির মধ্যে ইকোজনজি। তবে ইকোজনজিকে আমরা ভাঙলে কি পাবো, ইকোজনজিকে আমরা ভাঙলে পাবো ইক স্থানে জন হয়, মানে এটাকে ভাঙলে পাবো ইক প্লাস জন প্লাস ওচি বা অচ, হলো ইক জন অচ। আচ্ছা, ইক স্থানে জন হয় কিরকম হবে দেখো, আমি একটু এখানে লিখি একটা, ইকোজনজিটা একটু দেখে নাও। ইক স্থানে জন হয়, তাহলে ইক ইয়ন অচ। আচ্ছা, ইক মানে কি, ইক মানে হচ্ছে ই উ রি লি, লি এখন আর ইউজ হয় না, অতএব বাদ, আমি লিখে দিলাম জাস্ট। ইয়ন মানে ইয় ব র স্বর, আর অচ মানে হচ্ছে স্বরবর্ণ, মানে সমস্ত স্বরবর্ণ, সমস্ত স্বরবর্ণ। তার মানে পরে যদি অচ থাকে তাহলে ইক স্থানে জন হয়, এটা হচ্ছে ইকোজনজি সূত্রের ব্যাখ্যা। কি ইন্টারেস্টিং দেখো, ইক জন অচ, ইক মানে হচ্ছে ইউ রিলি, পরে যদি, আচ্ছা জন হবে হচ্ছে ইয় ব র, অচ মানে হচ্ছে সমগ্র স্বরবর্ণ। তাহলে পরে যদি স্বরবর্ণ থাকে, পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ই স্থানে জ হবে, উ স্থানে ব হবে, রি স্থানে র হবে। এবং এখান থেকে কি করে ফরমেশন গুলো হয়, ওয়ার্ড তৈরি হয়, দেখো অক্ষর জুড়ে কি করে ওয়ার্ড তৈরি হয়। তাহলে পরে স্বরবর্ণ থাকলে ই স্থানে জ, উ স্থানে ব, রি স্থানে র। উদাহরণ দেখি, ইতিযুক্ত আদি, চলো ভেঙে ফেলি। হর্ষই তয় হসন্ত যুক্ত ইকার যুক্ত আদি, আদি। দেখো বলছে যে যদি পরে স্বরবর্ণ থাকে তাহলে স্থানে যাওয়া হবে, তাহলে পরে স্বরবর্ণ ওই যে আ রয়েছে স্বরবর্ণ। আচ্ছা, তাহলে স্থানে কি হবে, স্থানে জ আদেশ হবে, জ হসন্ত। তাহলে যে উন্তস্ত জ হসন্ত তয় রয়েছে, তাহলে এই এই দুটো তো ব্যঞ্জন বর্ণ, তাহলে যুক্ত হয়ে গেলে কি হবে, হর্ষই তয় জফলা হসন্ত যুক্ত আদি। তাহলে যখনই হসন্ত রয়েছে আকারটা চলে আসবে এর সাথে, তাহলে বানানটা কি হয়ে যাবে, ইত্যাদি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে গেল, ইত্যাদি। তাহলে ইকোজনজি নিয়ম ফলো করলো। ওকে, এবার হচ্ছে সুযুক্ত আগত। দেখো দন্তে স হসন্ত যুক্ত উকার যুক্ত আগত। আচ্ছা, উস্থানে ব, পরে স্বরবর্ণ আছে, উস্থানে ব, দেখো উস্থানে ব হসন্ত। একই রকম দন্তেশ ব, দন্তেশয় বয় হসন্ত যুক্ত আগত, তাহলে দন্তেশয় বয় আকার সা গ ত, হয়ে গেল। নেক্সট হচ্ছে পিতৃযুক্ত অনুমতি। দেখো পিতৃ ভাঙলে কি পাবো, পয় হস্যি তয় হসন্ত রি যুক্ত অনুমতি, হয়ে গেল। দেখো রি স্বরবর্ণ আছে, পরে স্বরবর্ণ, পরে স্বরবর্ণ থাকলে রি স্থানে অর হয় বলেছি, অর, তাহলে পিত যুক্ত অর, পিতর।
অনুমতি, তাহলে পিত্রানুমতি, প্রকারটা তয়ের সাথে চলে আসবে, পিত্রানুমতি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চলে আসলো ইকোজনচি। যদি পরে স্বরবর্ণ থাকে তাহলে ইক স্থানে ইয়ন হয়, মানে ই স্থানে জ, উ স্থানে ব, রি স্থানে র। ওকে, আচ্ছা তোমাদের এক্ষেত্রে বলে দিই আমাদের সংস্কৃতে ব দু প্রকার, একটা বর্গীয় ব, একটা অন্তস্থ ব। বর্গীয় বয়ের সবসময় পেট কাটবে, অন্তস্থ বয়ের পেট কাটবে না। যে বয়ের উচ্চারণ বয়ের মতো সে বয়ের সেটাকে বলা হয় বর্গীয় ব, যেমন বর্ষা, বাড়ি, বাঘ। আর যে বয়ের উচ্চারণ উ এর মতো, উ, ঠিক আছে, ডাব্লিউ এর মতো, উ বা ডাব্লিউ এর মতো, সেটাকে বলা হচ্ছে কি না বর্গীয় ব। হয়ে গেল, চলো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। নেক্সট স্লাইডে আমরা এবার যাবো। নেক্সট হচ্ছে এচয় ব্যয়ব। এই আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমাদের সূত্র, এচয় ব্যয়ব। এটাকে ভাঙলে কি হবে, এর স্থানে অয় আয় অব আব হবে, এর স্থানে অয় আয় অব আব হবে। তাহলে এচ দেখে নি, এচ মানে হচ্ছে এ, ওই, ও, ও। আচ্ছা, এ স্থানে অয়, ওই স্থানে আয়, ও স্থানে অব, আর ও স্থানে আব। ঠিক আছে, তাহলে অয় আয় অব আব, এটা হচ্ছে এচয় ব্যয়ব সূত্রের ব্যাখ্যা। এবার চলে আসছি আমরা উদাহরণে। নে যুক্ত অনম দেখো, ভাঙলে পরে কি পাবো, নয় হসন্ত যুক্ত এ যুক্ত অনম, অনম। দেখো এ স্থানে অয়, নয় যুক্ত অনম, হয়ে গেল নয়নম। সেম গই যুক্ত অক, তাহলে কি হবে, গ যুক্ত ওই যুক্ত অক, ওই স্থানে আয়, তাহলে আমরা লিখবো কি, গায় যুক্ত অক, অক। তাহলে হয়ে গেল গায়ক। ঠিক একই রকম ভাবে নায়ক হতে পারে। আচ্ছা, প যুক্ত অন কি হবে, প একদম অঙ্কের মতো, দেখো প যুক্ত ও, প যুক্ত ও যুক্ত অন, তাহলে ও স্থানে কি হবে, অব হবে, তাহলে হয়ে যাবে পব যুক্ত অন, তাহলে হয়ে গেল পবন। আর নৌ যুক্ত ইক, ন যুক্ত ও যুক্ত ইক, হয়ে গেল। তাহলে ও স্থানে আব, নাবিক, বিসর্গ থাকলে বিসর্গ, নাহলে দেবো না। তাহলে এই হচ্ছে এচয় ব্যয়ব। দেখো এগুলো তোমরা আগে করেছিলে কিনা জানাবে, মুখস্থ করেছো নাকি এইভাবেই তোমরা করেছো, একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে। এচয় ব্যয়ব কি বলেছে, এ স্থানে অয় আয় অব আব হচ্ছে, আমরা প্রত্যেক কটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের ফরমেশন গুলো হচ্ছে ওয়ার্ড। ওকে, চলো নেক্সট। এই সূত্রেরই একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লোপ সাকল্যস্য। এই লোপ সাকল্যস্যটা কি হচ্ছে, দেখো সাকল্য বলে একজন মুনি ছিলেন, ঠিক আছে, বৈয়াকরণ বলতে পারো, সাকল্য মুনি। তিনি কি করেছেন, তিনি আবার এই এচয় ব্যয়বটাকে একটু বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে এচয় ব্যয়ব যেটা তোমরা করলে খেয়াল করে দেখো, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড রয়েছে, নে,
গই, পো, সিঙ্গেল অক্ষর রয়েছে, নৌ, তাই না? প্রত্যেকটা সিঙ্গেল। এবার তিনি বলেছেন যে যদি এই সূত্রের আন্ডারে যে সন্ধিগুলো হচ্ছে সেগুলো যদি সব ডবল ডবল থাকে, ডবল, দেখো মুনে, শ্রিয়ই, রবৌ, ঠিক আছে, প্রভ, তাহলে এগুলোর ক্ষেত্রে এচয় ব্যবহার তো হবেই, তার সাথে তিনি আলাদা একটা ব্যতিক্রম নিয়ম দেখিয়ে দিয়েছেন। কি সেটা দেখে নি। আমরা আগে আগের নিয়মটা দেখে নিই, শ্রিয়ই যুক্ত আদর। দেখি, শ্রী প্লাস, সরি প্লাস নয়, আমরা এটাকে মুছি, দিয়ে শ্রী, শ্রিয় যুক্ত ওই যুক্ত আদর। তো কি হচ্ছে, ওই স্থানে আমরা দেখেছি আয়, আয় হচ্ছে, তাহলে এটা কি হলো, শ্রী আয় যুক্ত আদর হয়ে যাবে শ্রী আয়া দর। এটা হচ্ছে এচয় ব্যয় সূত্র অনুসারে হয়েছে। এবার সাকল্যমণি কি বলেছেন, সাকল্যমণি বলছেন না, এটা তো হলোই, এর সাথে যখনই দুটো করে অক্ষর থাকবে পূর্বপদে তখন এর সাথে বিকল্পে আরেকটা জিনিস করতে হবে। কি সেটা, এই যে আমাদের ওই স্থানে আয় এসছে না, আয়ের পরপদটা লোপ পাবে এবং যেটা থাকবে সেটা পাশাপাশি বসে যাবে, সন্ধিযুক্ত হবে না। তাহলে আয়ের উন্তস্থ লোপ পেল এবং তাহলে কি হলো, শ্রিয় যুক্ত আ, এটা হয়ে গেল শ্রিয়া প্লাস আদর, যেমন থাকবে পাশাপাশি বসে যাবে আদর, হয়ে গেল। তাহলে শ্রিয়া আদর এটাও ঠিক, আবার শ্রিয়া আদর এটাও ঠিক। তার মানে এই দুটোই কিন্তু উত্তর হবে এই ডবলের ক্ষেত্রে, শ্রিয়ই যুক্ত আদর, শ্রিয়া আদর আর শ্রিয়ায় আদর। একই রকম মুনে যুক্ত আগচ্ছ করে দেখাই, মুন যুক্ত এ যুক্ত আগচ্ছ দিয়ে কি হবে, এ স্থানে কি হবে, এ স্থানে আমরা দেখেছি অয়, তাহলে একই রকম ভাবে দুটো হতে পারে, একটা হচ্ছে মু নয় আগচ্ছ, কি করে হলো, এই যে অয়টার সাথে যুক্ত হয়ে গেল মু নয় আগচ্ছ, আর একটা বিকল্পে কি হতে পারে, উন্তস্থ লোপ পাবে, তাহলে মু ন আগচ্ছ, মু ন আগচ্ছ। তোমরা বুঝতে না পারলে জানাবে, কমেন্টে দিয়ে জানাবে যে বুঝতে পারোনি, তাহলে আমি পরের ক্লাসে আরেকবার রিপিট করব, ঠিক আছে। মুন আগচ্ছ, সেম একই রকম ভাবে রবযুক্ত উদিতে দেখে নিই কি হলো, রবযুক্ত উদিতে র বয় হসন্ত যুক্ত ঔ যুক্ত উদিতে, উদিতে, তাহলে ঔ স্থানে আমরা কি হয়, আব, তাই তো, তাহলে এটা হচ্ছে র বাব যুক্ত উদিতে, তাহলে হয়ে গেল র বা বু দি তে। আর সাকল্যমণির মতে কি হবে, বকারটা লোপ পাবে, তাহলে হয়ে যাবে র বা উদিতে বসে যাবে পাশে উদিতে, হয়ে গেল। চলো নেক্সট, প্রভ, এটাকে ভেঙে দিই, প্র ভয় হসন্ত যুক্ত ও যুক্ত এ হি, ও স্থানে কি হবে, ও স্থানে হবে অব, তাহলে হবে প্র ভ বেহি, আর যদি বিকল্প বলি তাহলে এটা কেটে যাবে, তাহলে হবে প্র ভ এ হি। তাহলে বোঝাতে পারলাম, এই হচ্ছে আমাদের সন্ধির কি হচ্ছে, স্বরসন্ধি। স্বরসন্ধির যে কটা সূত্র ছিল সে কটা সূত্র দিয়ে আমরা নিয়মগুলো কমপ্লিট করলাম এবং এইগুলোকে তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, যে উদাহরণগুলো রয়েছে সেগুলোকে তোমরা নেবে, সেই উদাহরণগুলো নিয়ে তোমরা এগুলোকে দেখবে যে অঙ্কের মতো এগুলো মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে ভাবে তুমি সন্ধি শিখতে পেরেছো এবং তোমরা যে কোনো ওয়ার্ডকে তোমরা কমপ্লিট করতে পারছো, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রত্যেক দিন কিন্তু পড়াশোনা করো, এগিয়ে যাও এবং ব্যঞ্জন সন্ধি আছে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন একটু বইতে দেখবে, জাস্ট নিয়ম করে করে দেওয়া আছে, ওগুলো তোমরা পড়ো। যদি মনে করো যে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তোমাদেরকে বলার বিষয় আছে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা নিয়েও আলোচনা করবো পরের দিন, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই থাকবে, নেক্সট ক্লাসে আমরা আবার নিয়ে চলে আসবো অভিজ্ঞান শকুন্তলম নিয়ে চলে আসবে এবং তার সাথে কিছু গ্রামার থাকবে। প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।